নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা নতুন গল্প নিয়ে তোমাদের সামনে। আজ সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে গল্পের মেলা তোমাদের জন্য নিয়ে এসেছে একটি ভিন স্বাদের রোম্যান্টিক গল্প। আশা করি তোমাদের আজকের আমাদের এই বিশেষ নিবেদন ভালো লাগবে। আজকের আমাদের নিবেদন বুদ্ধদেব গুহের লেখা স্বামী হওয়া। বুদ্ধদেব গুহ জন্ম 29শে জুন 1938 সালে কলকাতায়। পেশায় তিনি ছিলেন চার্টার অ্যাকাউন্টেন্ট। জঙ্গল, মানুষ ও প্রকৃতি সম্পর্কে তার নিবিড়তার অন্তর্গাতা, আর এই বিষয়গুলি হল তার লেখার প্রধান উপাদান। তার জঙ্গল ও শিকার কাহিনী বাংলা সাহিত্যের এক উল্লেখযোগ্য সংযোজন। কোয়েলের কাছে জলছবি, জঙ্গলমহল একটু উষ্ণতার জন্য, জঙ্গলের জানলা প্রভৃতি বহু গ্রন্থ রচনা করেছেন। 1977 সালে পেয়েছেন আনন্দ পুরস্কার। 29শে আগস্ট 2021 সালে 83 বছর বয়সে তিনি প্রাণ ত্যাগ করেন। আজও তিনি আমাদের মধ্যে বেঁচে আছেন। সারা জীবন আমাদের মধ্যে তিনি বেঁচে থাকবেন। তারই একটি রোম্যান্টিক গল্প আজ আমরা সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আপনাদের সামনে উপস্থাপিত করতে চলেছি। এই গল্পে যারা কণ্ঠ প্রদান করেছেন তারা হলেন কথক ও সুমনের কণ্ঠে আমি দেবাঞ্জন, স্মিতার কণ্ঠে দুর্গা, বুধাইয়ের মায়ের কণ্ঠে অদিতি, অলোকার কণ্ঠে জয়িতা, এছাড়া চানু ও মিশ্রিজির কণ্ঠে দেবাঞ্জন। বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আমাদের আজকের নিবেদন বুদ্ধদেব গুহের লেখা রোম্যান্টিক গল্প স্বামী হওয়া। মৌহমেলন থেকে আসা ট্রেনটা টুরিস্ট স্টেশনে ঢুকছিল। স্মিতা এবং আমি নিচু প্ল্যাটফর্মের ওপর দাঁড়িয়েছিলাম। আজ হাটবার, খুব ভিড় প্ল্যাটফর্মে। নানা জায়গা থেকে হাট করতে এসছিল ওরাও মুন্ডা, ভোক্তা, কোলহোরা। সুমন সুটকেসটা হাতে করে নামল। নেমেই পর দৌড়ে এলো আমাদের দিকে। এসেই স্মিতাকে বলল, কেমন আছো বৌদি? স্মিতা বলল, কেমন করে ভালো থাকি বলো, তুমি এত দিন কাছে ছিলে না। সুমন হাসলো, আমিও হাসলাম। এরপর সুমন আমাকে বলল, রোলস রয়েসটা এনেছো তো? বললাম, এনেছি। তবে দেরি করে লাভ নেই, চলো যাওয়া যাক। স্টেশনের বাইরে বেরিয়ে আমার লড়ঝড়ে অস্টিন গাড়িটার পেছনের দরজা খুলে সুমন উঠে বসল। পাশেই উঠল স্মিতা। আমি যথারীতি ড্রাইভার সিটে গিয়ে আসীন্য হলাম। বসন্তের দিন, হুহু করে হাওয়া আসছিল। পরন্ত রোদ্দুর সেগুন গাছের বড় বড় হাতির কানের মতন পাতা পেছনে পড়াতে সিঁদুরে রঙা দেখাচ্ছিল পাতাগুলোকে।
আকাশে বাতাসে মহুয়ার গন্ধ ভাসছিল, ঠোঁট মুখ চচ্চর করছিল রুক্ষ বাতাসে। স্মিতা বলল, তারপর? আচ্ছা, মা বাবা বিয়ের কথা কি বললেন? সুমন বলল, দুধ, সেসব মা বাবাই জানে। আহা, লজ্জায় যেন মরে গেলে তুমি। ওকে গালে টুসকি মেরে বলল স্মিতা। আমি লাতেহারের দিকে মোড় নিলাম, কিন্তু লাতেহারে যাব না। চান্দুয়ারির এক প্রান্তে আমার কোয়ার্টার, সুমনেরও পাশাপাশি। সরকারি চাকরিতে এই জঙ্গলে জায়গায় যেমন কোয়ার্টার হতে পারে, ঠিক তেমনই। কোয়ার্টারে পৌঁছে গাড়িটা খাকড়ার চালের একচালা গ্যারেজে ঢুকিয়ে দিলাম। স্মিতা সুমনকে বলল, তোমার বাহন ছোটুয়াকে বলে দিয়েছি কাল ভোরে চলে আসতে। আজ সকালেও একবার এসে ঘরদোর মুছে গেছে। চানুকে টুল পেতে সামনে বসিয়ে রেখেছিলাম সব সময়, পাছে কিছু খোয়া যায় তোমার। সুমন উত্তেজিত হয়ে বলল, চানু কোথায়? চানু? ততক্ষণে সুমনের গলা শুনতে পেয়ে চানু টালমাটাল পায়ে দৌড়ে এলো বুধাইয়ের মায়ের হেফাজত থেকে ছাড়া পেয়ে। বলল, সুমন দাদু, তোমার সাথে আরি। সুমন সুটকেসটা নামিয়ে রেখে চানুকে এক ঝটকায় কোলে তুলে নিয়ে বলল, তাহলে তো আমি মরেই যাব। তোমার সাথে আড়ি করে কি আমি বাঁচতে পারি? তোমার মা বাবা পারলেও পারতে পারে, কিন্তু আমি কখনোই পারবো না। চানু অত বোঝে না, 4-5 বছর বয়স তার মাত্র। সে বলল, আলি আলি আলি। স্মিতা, সুমন আর আমিও হেসে উঠলাম। স্মিতা সুমনকে বলল, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে নাও। আর দুপুরে খেয়েছিলে কোথায়? দুপুরে আর কোথায় খাবো, যা হতচ্ছাড়া লাইন। এইসব জঙ্গলের মতন জায়গা তোমাদের মতন কবি কবি লোকেদের পক্ষেই ভালো লাগে। সাত সকালে বার্তাখানাতে খাবার খেয়েছিলাম, পরে ম্যাকলাস্কিগঞ্জে চা, ক্যানিং মেম সাহেবের দোকানের আলুর চপ, কালাপাতি জর্দা দেওয়া পান, গোটা আস্টেক, সারা পথে। স্মিতা বিরক্তির গলায় বলল, তাই? ঠোঁট দুটোর অবস্থা দেখেছো কি হয়েছে? এখানের গরমে ফাটা লাল মাটির মতন দেখাচ্ছে। সুমন বলল, কথাটা না বলে শিগগিরই খেতে দাও। আমি আমার ঘরে গেলাম, আমার প্রিয় ইজি চেয়ারটাতে গিয়ে বসলাম। আমার সাম্রাজ্যে আমার বই, বইয়ের আলমারি, গড়গড়া। ছুটির দিনে গেঞ্জি আর পায়জামা পরে বই পড়েই সারাটা দিন কাটে আমার। আমি বড্ড কুঁড়ে লোক। স্মার্ট, এনার্জেটিক, সামাজিক বলতে যে সমস্ত গুণ বোঝানো হয়, তার কোনো গুণই আমার নেই। আক্ষেপও নেই তা না থাকার জন্যে। তবে এই চাঁদোয়াটরিতে সরকারি কাজে বদলি হয়ে আসার পর বেশ নার্ভাস হয়ে পড়েছিলাম স্মিতার জন্যে। আমি তো সারা দিন কাজকর্ম নিয়ে থাকব, অবসর সময় বই পড়ব, কিন্তু আমার থেকে 10 বছরের ছোট সম্বন্ধ করে বিয়ে করা আমার স্ত্রী স্মিতা, তার সময় কাটবে কি করে? ভাগ্যিস চানু হয়েছিল। এইখানে যখন আসি তখন চানুর বয়স 15 মাস। তবুও একটা নরম খেলনা ছিল স্মিতার, যেই খেলনাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে চোখ রাঙিয়ে ওর সময় কেটে যেত। সময় তবু কাটতো কিনা জানি না, যদি সুমন এখানে বদলি হয়ে না আসতো।
বয়সে সুমন আর স্মিতা সমানই হবে। পাশের কোয়ার্টারে ও একাই এসে উঠল। প্রথম প্রথম হাত পুড়িয়ে খাওয়ার চেষ্টা করলেও কিন্তু অভ্যেস ছিল না রান্না করার। অচিরেই স্মিতার সাথে ওর একটা প্রজ্ঞারও সূক্ষ্মতা গড়ে উঠল। যদিও বৌদি বলে ডাকতো স্মিতাকে, কিন্তু ওরা যে কত বড় বন্ধু তা আমার মতন কেউই জানতো না। সুমনকে পেয়ে স্মিতার যত ছেলে মানুষই শখ ছিল সব মাথা চারা দিয়ে উঠতে লাগলো। স্মিতা সুমনের সাথে কোমরে শাড়ি জড়িয়ে পলাশ গাছে উঠে ফুল পাড়ত। কুরুর পথে আমঝুরি আর বাংলোয় মুনলাইট পিকনিক করত। লাথিহারের কাছে বহু বছর পুরনো পরিত্যক্ত কলিয়ারির কাছে ঘুরে ঘুরে শীতের দুপুরে ছেলে মানুষের মতন প্রত্নতাত্ত্বিক পর্যবেক্ষণ চালাত। কখনো আমাকেও সঙ্গে নিয়ে যেত ওরা পিড়াপিড়ি করে। আমি না গেলে নিজেরাই যেত। আমিও নিশ্চিন্ত মনে কলকেতে ডালটানগঞ্জের স্বল্পায়নে দেওয়া অম্বরী তামাক সেজে গড়গড়ার নল হাতে নিয়ে একটা বইও হাতে নিয়ে ইজি চেয়ারে বসতাম। ওদের সঙ্গে যেতে যে হলো না তার কথা ভেবে আশ্বস্ত হতাম। খাওয়ার টেবিলে ডাক দিল স্মিতা। আমিও এসে বসলাম। সিঙ্গারা বানিয়েছে ও, ক্ষীরের পুলি। লাথেহারে পণ্ডিতজির দোকান থেকে সেউই আর কালাজামুন আনিয়েছে। গপ গপ করে খেতে খেতে সুমন বলল, আরো দাও বৌদি। তুমি এমন কিপটে হয়ে গেলে কি করে 1 মাসের মধ্যে বলো তো? স্মিতা কপট রাগের সাথে বলল, কিপ্টে আমি? মালখানগরের বোসের ঘরের মেয়ে আমি, ওইসব পাবে না আমার কাছে। সুমন আমাকে বলল, দেখছো রবিদা, ওই হলো শুরু। সর্বোচ্চ কেমন এনিমি ক্যাম্পে থেকে থেকে আমার হাওড়া জেলার অরিজিনালিটিটাই মাঠে মারা গেল। বাড়ি গিয়ে ভাত খেতে বসে পেঁয়াজ কাঁচা লঙ্কা ছাড়া খেতে পারি না দেখে মা আর দিদির তো চক্ষু স্থির। তোমাদের গল্প করতাম সব সময়। দিদিমা বললেন, সুমন শেষে তোকে ওই রিফিউজিগুলোর আধিক্যতায় পেল। ছি 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 ছি। কি বললে তুমি? স্মিতা এবার সত্যি বোধহয় রেগে উঠল। সুমন বলল, আহা, রাগ করছো কেন? কি বললাম সেটা আগে শোনো। আমি বললাম, বাঙালদের মন খুব ভালো হয় দিদিমা। খোলামেলা জায়গায় থাকতো তো, আকাশ জোড়া মাঠ, আদিগন্ত নদী, কত মাছ, কত ঘি, কত কি। দিদিমা বললেন, থাক থাক, সব রিফিউজি জমিদার ছিল। ওইসব গল্প আমাকে আর শোনাসনি, বহু শুনেছি। বলেই সুমন হাসতে লাগলো। ও ছেলে মানুষ, ওর মনে কোনো জটিলতা নেই, কিন্তু ও এই কথাটা না বললেই ভালো করত। সকলেরই জমিদারি বা সচ্ছল অবস্থা না থাকলেও যাদের ছিল তারা এরকম কথা শুনলে তাদের বড্ড লাগে। এখন বোধ করি আর লাগে না, প্রথম প্রথম লাগতো। এখন ব্যথার স্থান অবশ হয়ে গেছে, ক্ষত হয়েছে পুরনো। আমি অন্যমনস্ক হয়ে গেলাম। বরিশালে আমাদের দোতলার বাড়ির বারান্দায় পূর্ণিমার রাতে আমি আমার ইজি চেয়ারে বসে আছি। থামের ছায়াগুলো পড়েছে বারান্দাতে কালো হয়ে। দিঘির পাড়ে সার সার নারকেল গাছের পাতায় চাঁদের আলো ঝকঝক করছে। সেরেস্তার দরজা জানলা বন্ধ। কুন্তল লালজি তার ঘরের সামনে বারান্দায় বসে দিল্লুবাতে সুন্দর এক গান তুলেছেন। গ্রামের লক্ষ্মীরা
সন্ধ্যা আরতি শেষ করে শাঁখ বাজাচ্ছে, বাতাসে নারকেল পাতার নড়াচড়ার শব্দ, আরও কত কি গাছ, জামরুল গাছ, আমবাগান, লিচু গাছ, জলপাই গাছ, নিচে হাসনুহানা কাঠঠকরের ঝোপ, আশেপাশে হরেক রকমের চাপা। আমার দোতলার ঘরের জানলার কাছে উঠে এসেছে একটা কনক চাপা গাছ। গাড়ি ঢোকার পথের পাশে ছিল ম্যাগনোলিয়া গ্র্যান্ডিফ্লোরার সারি। আমি অন্যমনস্ক হয়ে গেছিলাম। স্মিতা বলল, কি হলো, তোমার চা যে ঠান্ডা হয়ে গেল। সুমন বলল, রবিদা রাগ করলে নাকি গো? আমি হাসলাম, বললাম, না রে পাগল। স্মিতা সুমনকে বলল, আর দুটো সিঙ্গাড়া খাবে? দাও, কতদিন পর তোমার হাতের খাবার খাচ্ছি। কলকাতায় গিয়ে তোমাদের গল্প, বিশেষ করে বৌদির গল্প, সবার কাছে এত করেছি যে তারা সকলেই তোমাদের ওপর হিংসা করতে আরম্ভ করেছে, বৌদিকে তো বেশি করে। স্মিতা চায়ের কাপটা মুখের কাছে ধরেছিল। দেখলাম কাপের ওপর ওর দুটো টানা টানা কালো চোখ। সুমনের ওই কথার সঙ্গে সঙ্গে চমকে উঠে নিথর হয়ে গেল। চা খাবার পর আমি আমার ঘরে ফিরে গেলাম। সুমন চানুকে কাঁধে করে নিয়ে স্মিতার সাথে ওর কোয়ার্টারে গেল। স্মিতা সবকিছু গুছিয়ে গাছিয়ে দিয়ে আসবে। অগোছালো একা লোকের সংসার। যাওয়ার সময় স্মিতা বলে গেল বুধায়ের মাকে যে একটু পরে গিয়ে যেন চানুকে নিয়ে আসে, খাওয়ার সময় হয়ে যাবে চানুর। ওরা দুজনে যখন ফিরল সুমনের কোয়ার্টার থেকে, তখন গভীর রাত। আমি এডওয়ার্ড জোস্টিংসের লেখা হাওয়াইয়ের ইতিহাস পড়ছিলাম। ইতিহাস পড়তে পড়তে হাজার বছরের ব্যবধান এত সামান্য মনে হয় যে ঘন্টার খবর রাখতে তখন আর ইচ্ছা করে না। দুপুরেই রান্না সেরে রেখেছিল স্মিতা। বুধাইয়ের মা গরম করে দিল খাবার দাবার। স্মিতা খাবার সাজিয়ে ও এগিয়ে দিতে দিতে বলল, এই দেখো, সুমন কত কি এনেছে আমাদের জন্য। আর এইটা কিন্তু আমার শাড়ি। বলেই চেয়ারের ওপর থেকে শাড়িটা তুলে নিয়ে দু হাতে মেলে ধরে দেখালো। তারপর বলল, এরকম একটাও শাড়ি কিন্তু তুমি আমাকে দাওনি। আমি বললাম, এ তো দারুণ দামি শাড়ি। সুমন বলল, বৌদি কি আমার কম দামি? স্মিতা আবার আমাকে বলল, আর এই যে তোমার পাঞ্জাবি ও পায়জামা, আর এই হলো জানুন জামা প্যান্ট। আমি রুটি ছিঁড়তে ছিঁড়তে বললাম, করেছো কি সুমন? এইরকম নকশা কাটা চিকনের পাঞ্জাবি কি আমাকে মানায়? এ তো ছেলে মানুষদের জন্যে। সুমন বলল, আপনি তো প্রায় 3 বছর কলকাতায় যান না, তাই জানেন না এখন এইটাই ক্রেজ। ঘাটের মরারা পর্যন্ত পড়ছে, আপনি তো কিশলায় এখনো। স্মিতা নরম গলায় বলল, এই যে শুনছো, দেখো না। আমি বললাম, কি? এই দেখো দেখো, আমার জন্য আরো কত কি এনেছে। বলেই ছোট দুটো প্যাকেট খুলে আমার দিকে এগিয়ে দিল। দেখি একজোড়া বেদানার দানার মতন রুবির দুল, আরেকটা ইন্টিমেট পারফিউম, ছোট্ট। আমি সুমনকে বকলাম, বললাম, তুমি এত পেন স্ট্রিপ্ট হয়ে গেছো, দিস ইজ ভেরি ব্যাড। তোমার সারাটা জীবন পড়ে আছে সামনে। 2 দিন পর তুমি বিয়ে করবে, এরকম বেহিসাবির মতন ফালতু খরচ করে কেউ? স্মিতা বলল, দেখো না, বেশি বেশি বড়লোক হয়েছেন। সুমন বলল, বড় লোকদের সাথে বড় লোকই না করলে কি চলে? খেতে খেতে আমি ভাবছিলাম
সুমন বেশ সপ্রতিভ কথা বলে, যা আমি কখনোই পারিনি, আশা করি পারবও না। স্মিতার যে ওকে এত ভালো লাগে তার কারণ অনেক। চিঠিও নিশ্চয়ই ভালোই লেখে। আমার তো এক লাইন লিখতেই গায়ে জ্বর আসে। আমাকে অবশ্য কখনো লেখেনি ওই অফিসিয়াল চিঠি ছাড়া। তবে স্মিতাকে প্রায় 3-4টে করে চিঠি লিখত প্রতি সপ্তাহে, যতদিন ছিল না এইখানে ডাক পিয়নে চিঠি বিলি করে না। আমার অফিসের পিয়ন ছেদিলাল মাস্টার মশাইয়ের কাছ থেকে ডাক নিয়ে আসে রোজ। ভারী ভারী চিঠি আসতো পুরু খামে। সুমনের সুন্দর হাতের লেখায় স্মিতার নাম লেখা থাকত। কোনোদিন ছেদিলাল পোস্ট অফিসে যেতে দেরি করলে বুধায়ের মাকে পাঠাতো স্মিতা আমাকে মনে করে দেওয়ার জন্য, চিঠি আনার জন্য। যে কদিন সুমন ছিল না, লক্ষ্য করলাম স্মিতা কেমন মন মরা হয়ে থাকত। বেলা পড়ে এলে গাটা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে শাল জঙ্গল ও পাহাড়ের দিকে চেয়ে স্মিতা বাইরের সিঁড়ির ওপর বসে থাকত। শেষ বিকেলের আলোর মতন নরম হয়ে আসতো ওর মুখের ভাব সুমনের চিঠি পড়তে পড়তে। ঘর থেকে আমি ওকে ডাকতাম, কিন্তু ও শুনতে পেত না। কোথায় যেন কত দূরে ও চলে যেত মনে মনে। সুমন শিগগিরই কলকাতা যাবে। ওর বিয়ে ঠিক করেছে মা বাবা। সকালে রাঁচি গেছে ওর নতুন স্কুটারের ডেলিভারি নিতে। অফিস থেকে ফিরছিলাম হেঁটেই। আমাদের অফিসটা কোয়ার্টারের কাছেই, 2 ফাল্লার মতো। অফিস যাওয়ার জন্য গাড়ি কখনোই নিই না। ওই যদি বৃষ্টি বাদল হয় তাহলে নিই। আকাশে তখনও আলো আছে। জঙ্গল থেকে শাল ফুলের গন্ধ ভেসে ভেসে আসছে হাওয়ায়। তার সঙ্গে মহুয়া এবং করমচের গন্ধ। পথের পাশে জঙ্গলের শালের ধারে ফুলদাবাইয়ের লাল ঝোপে মিনি লঙ্কার মতন লাল লাল ফুল এসেছে। মাঝে মাঝে কিশোরীর নরম স্বপ্নের মতন ফিকে বেগুনির জিরলের ঝোপ। লাচেহারের দিক থেকে একটা ট্রাক জোরে চলে গেল চাদোয়ার দিকে। লাল ধুলো উড়ল, মেঘ হলো ধুলোর। তারপর আস্তে আস্তে দুলতে দুলতে পথের দুপাশে পাতায় ও গাছের ওপর চেপে বসল। মিশিরজি আসছিলেন সাইকেল চালিয়ে বস্তির দিক থেকে। হাওয়াতে তার টিকি উঠছিল। তার পরনে দেহাতি নীল রঙের পাঞ্জাবি ও ধুতি। দূর থেকেই আমাকে দেখে বললেন, প্রণাম বাবু। আমি বললাম, হ্যাঁ প্রণাম। হিন্দিটা তখনও আমি যথেষ্ট রপ্ত করতে পারিনি। এইদিকে আবার সুমন বেশ পটু। বানের দোকানের সামনে সাইকেলে ঠেস দিয়ে জর্দা পান খেতে খেতে ওর সমবয়সী স্থানীয় ছেলেদের সাথে ঠেঠ হিন্দিতে গল্প করে, অথবা হিন্দি সিনেমার গান গায় যে কেউ বলতেই পারবে না যে ও স্থানীয় লোক নয়। সব মানুষকে আপন করে নেওয়ার মতন একটা সহজাত ক্ষমতা আছে সুমনের মধ্যে। ওর মধ্যে অনেকই ভালো জিনিস আছে, যা আবার আমার মধ্যে নেই। মিসিরজি সাইকেলের টায়ারে কিরকির শব্দ করে নামলেন। বললেন, हाल चाल सब ठीक बा? আমি বললাম, হ্যাঁ ঠিক আছে। सुमन बाबू के कलकत्ता से शादी करके असलो এবার। আমি অবাক হয়ে বললাম, কই
না তো। মিসিরজি অবাক হয়ে বললেন, अभी भी जाते देखा उसको स्कूटर लेके। पीछे कोई खूबसूरत सा स्त्री था। सेठ तो सुमन बाबू के पीछे से पकड़ी के बैठे थे। আমি অবাক হয়ে বললাম, কই, না তো। মিসিরজি অবাক হয়ে বললেন, तज्जुब की बात। तो फिर सुमन बाबू के साथ वो कौन थी? আমার মুখ ফসকে হঠাৎ বেরিয়ে গেল, মেরা বিবি ভি হো सकती। দুজনের মধ্যে খুব দোস্তি। মিসিরজি বললেন, अजीब आदमी है आप बड़ा बाबू। दोस्ती और प्यार को कोनो एक होए और मर्द और औरत के मध्य कभी भी दोस्ती है कि बड़ा बाबू? खाली प्यार ही हो पे। आप बड़ी ह्यूमरस्ट आदमी है। नहीं तो निजर धर्मपत्नी के बारे में ऐसी मजाक कोई करता है क्या? আমার মুখ থেকে প্রায় বেরিয়ে এসেছিল, মজা করিনি আমি। কিন্তু পরক্ষণেই আমার মনে পড়ে গেল, স্মিতা আমাকে সবসময় বলে, তুমি খুব বোকা, কোথায় কি বলতে হয় জানো না। সত্যি বড্ড বোকা আমি। বাড়ি ফিরে জানতে পারলাম, সত্যি সত্যি আমি মজাকই করিনি। রাঁচি থেকে নতুন স্কুটার ডেলিভারি নিয়ে এসে সুমন তার বৌদিকে পেছনে চাপিয়ে টুরি থেকে বাগড়া মোড়ে যেই পথটা চলে গেছে, তার মাঝামাঝি জায়গায় গম্ভীর জঙ্গলের মাঝখানে বড়াদের তার থানে পুজো চড়াতে গেছে। চানুটা কান্নাকাটি করছিল, আমাকে বলল বল খেলতে। আমি আবার এইসব বিষয়গুলো ঠিক পারি না। তবুও চা টা খেয়ে বুদায়ের মাকে বাড়ির কাজ করতে বলে আদর্শ বাবার মতন চানুর সঙ্গে ওর লাল বল নিয়ে কোয়ার্টারের পেছনের মাঠে খেলতে লাগলাম। আমার মন পড়েছিল হাওয়াইয়ের রাজা কামেহামেয়ার রাজত্বে। অন্যমনস্ক থাকায় অচিরেই বলটা লাফাতে লাফাতে কুয়োয় গিয়ে পড়ল। বালতি নামিয়ে অনেক চেষ্টা করেও উঠাতে পারলাম না বলটাকে। চানু কাঁদতে কাঁদতে বলল, তোমার দাদু তো তুলে দিয়েছিল, তুমি পারছো না, তুমি কিচ্ছু পারো না বাবা। আমি হাত ছেড়ে বাঁচলাম, বললাম সুমন কাকাই এসে তুলে দেবে। তারপর চানুকে আবার বুদাইয়ের মায়ের জিম্মায় দিয়ে আমি আমার ইজি চেয়ারে বসে রাজা কামেহামেয়ার কাছে ফিরে গেলাম। ওদের ফিরতে বেশ রাত হলো। স্মিতার শাড়ি এলোমেলো, ধুলো লাগা বিধ্বস্ত চুল, খোঁপায় দলিত জংলি ফুল, আর মুখে এক ভীষণ কিছুর গম্ভীর আনন্দ ছাপ। সুমন বলল, স্কুটারটা খারাপ হয়ে গেছিল বাঘের জঙ্গলে। কি ভয় যে করছিল কি বলবো। বাঘের জন্য নয়, পর স্ত্রীকে সঙ্গে নিয়ে এত রাত হলো বলে। আমি বললাম, ফাজিল একখানা। চানু বলল, এক্ষুনি আমার বল তুলে দাও সুমন দাদু, বাবা জানে কিচ্ছু পারে না, আমার বলটা পড়ে গেছে দুয়োর মধ্যে। সুমন ওই অন্ধকারেই টর্চ হাতে নিয়ে কুয়োর পাড়ে গিয়ে চানুর বলটা তুলে নিয়ে এলো। তারপর রাতের খাওয়া দাওয়া সেরে চলে গেল। সে রাতে স্মিতার সাথে কথা বলতে যেতেই ও বলল, আজ থাক লক্ষ্মীটি, আজ নাকি ভীষণ ঘুম পাচ্ছে তার। ওর সুন্দর ছিপছিপে এলানো শরীর, গভীর নিঃশ্বাস, ওর গায়ে সুমনের দেওয়া ইন্টিমেট পারফিউমের গন্ধ,
সব মিলেমিশে ওকে বিয়ের রাতে স্মিতার মতন মনে হচ্ছিল। আমি আর কিছু বলার আগেই স্মিতা ঘুমিয়ে পড়ল। চাঁদের আলো একফালি জানালা দিয়ে বিছানায় এসে পড়েছিল। আমার ঘুম আসছিল না। মিশিরজির দাঁতগুলো ফাঁক ফাঁক, পান খেয়ে খেয়ে কালো হয়ে গেছে সেগুলো। গায়ে দেহাতি ঘামের পুরুষালী গন্ধ। হঠাৎ মিশিরজির ওপর খুব রাগ হলো আমার। আমি ইজি চেয়ারে শুয়ে টেবিল লাইটের আলো জ্বালিয়ে রাতের অন্ধকারে প্রশান্ত মহাসাগর পেরিয়ে হাওয়াইয়ের রাজা কামেহামেয়ার ও রানী কাহুমানুর কাছে ফিরে গেলাম। খুব প্রশান্তি। ইতিহাসের মতন আনন্দের শান্তির আর কিছুই নেই। পরদিন চা খেতে খেতে স্মিতা বলল, সুমনের বিয়ের কথা লিখে আবার চিঠি দিয়েছেন ওর বাবা। কাল পরশু ওর এক কাকা আসবেন রাঁচি হয়ে, ওর কাছে ওই ব্যাপারে আলাপ আলোচনা করতেন। আমি কিন্তু খেতে বলে দিয়েছি তাকে, যেদিন আসবেন সেদিন রাতে। আমি বললাম, বেশ করেছ, আর না বললেই অন্যায় হতো। সুমনের কাকার চেহারাটা আমার একটু ভালো লাগলো না। ভদ্রলোক ট্রেন থেকে নেমেই সকালের বাসে এখানে এসেই নাকি নানা লোকের সাথে দেখা করেছেন। সুমনের কাছে যখন অফিসে এসে পৌঁছলো তখন বিকেল 4টে। রাতে যখন খেতে এলেন আমাদের বাড়ি তখনই তাকে দেখলাম। অশিক্ষিত বড় লোকদের চোখে মুখে যেমন একটা নোংরা ভাব থাকে, এই ভদ্রলোকের মুখেও ঠিক তেমন। বালিতে থাকেন, লোহালক্ষরের ব্যবসা করেন। কালো আর ভদ্রলোক কেবলই স্মিতাকে লক্ষ্য করছিলেন, বেশ অভব্যভাবে। আমার মনে হলো উনি আসলে সুমনের বিয়ের কারণে আসেননি, এসেছেন স্মিতাকে দেখতে। খেতে খেতে অসম্মান আর অপমানে আমার কান দুটো লাল হয়ে উঠল। সেই রাতেই আমি প্রথম স্মিতাকে কথাটা বললাম। না বলে পারলাম না। মিশিরজির কথাগুলো বললাম, সুমনের কাকার কথাগুলো বললাম ছোট জায়গা, অশিক্ষিত অনুদাস সব লোকেদের বাস, বাইরে একটু বুঝে শুনে চলাফেরা করতে। স্মিতা চুপ করে আমার কথা শুনল, আমার মুখের দিকে তাকিয়ে রইল, কিন্তু কিছুই বলল না। আমি বললাম, তোমার ব্যবহারে সুমনকে যদি তোমার স্বামী বা প্রেমিক বলে ভুল করে বাইরের লোক, তাহলে ব্যাপারটা কি আমার পক্ষের খুব সম্মানের হবে? স্মিতা রেগে উঠল, বলল, আচ্ছা তুমি কি বলো তো, স্কুটারে বসলে যে চালায় তাকে না জড়িয়ে ধরে কেউ বসতে পারে? মিশিরজি বা কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না, তুমি কি বলো সেটাই বড় কথা। আমি বললাম, আমি কি তোমাদেরকে কখনো কিছু বলেছি? কিন্তু এখন নিজের সম্মানের জন্য কিছু না বলেও তো উপায় দেখছি না। তোমাকে যদি মানুষে এখন খারাপ বলে সেটা কি আমার ভালো লাগবে? স্মিতা বলল, নিজের মনের কথাও যে ওই, তা তো বললেই পারো, অনেকদিন আগে বললেই পারতে। নিজের কথা অন্যের মুখের বলে চালাচ্ছ কেন? আমি স্মিতার কথায় ব্যথিত হলাম। কিছু না বলে ইজি চেয়ারে নিরুপদ্রব রাজত্বে ফিরে গেলাম। কয়েকদিন পরেই সুমনের খুব জ্বর হলো। আমি বলেছিলাম ও আমাদের বাড়িতে এসেই থাকুক। বিদেশে বেহুশ অবস্থায় একা বাড়িতে থাকবে কি করে? তাছাড়া কদিন পরেই তো ওর বিয়ে।
কি অসুখ থেকে কোন অসুখে গড়ায় কে বলতে পারে। স্মিতা জেদ ধরেছিল, না, আমাদের বাড়িতে ও মোটেই থাকবে না। বলেছিলাম তাহলে ওর সেবা শুশ্রূষা হবে কি করে? রাতে না হয় আমি গিয়ে থাকবো, তুমিও থাকতে পারো যদি তোমার ইচ্ছে করে। স্মিতা বলল, থাক। এত ঔদার্য নাই বা দেখালে, তোমার মিহিরজিরা কি তাহলে চুপ করে থাকবে? সারাদিন স্মিতাই দেখাশোনা করলো। রাতে আমি গেলাম সুমনের বাড়ি। ওর শোয়ার ঘরে ক্যাম্পকাট পেতে থার্মোমিটার, ওষুধ, ওডিকোলন সব ঠিকঠাক করে দিয়ে গেল স্মিতা। নতুন জায়গায় ঘুম আসছিল না আমার। অনেকক্ষণ জেগে বসে বসে সিগারেট খেলাম। তারপর পাশের ঘরে গেলাম। সুমন তখন ঘুমাচ্ছিল। পাশের ঘরের টেবিলে একটা চিঠি পড়েছিল, ইংল্যান্ড লেটারে লেখা, সুমনের নামের। সুমনের মায়ের চিঠি। কেন জানি না ওই নিস্তব্ধ রাতে ঝিঝির ডাকের মধ্যে আমার মন বলল এই চিঠিটা ভীষণ এক কিছু আছে, যা স্মিতা আর সুমনের সম্পর্ক নিয়ে লেখা। টেবিল লাইটের সামনে চিঠিটা বার করে পড়তে লাগলাম। যতটুকু পড়তে পারলাম তাই যথেষ্ট। সুমনের মা লিখেছেন, সুমনের কাকার চিঠিতে জানতে পেরেছেন যে সুমন একটি ডাইনির পাল্লায় পড়েছে। এক ভেরুয়ার বউ সে। সুমন জানে না সুমনের কত বড় সর্বনাশ সেই মেয়ে করেছে ও করতে চলেছে। সুমন ছেলে মানুষ, মেয়েদের পক্ষে কি করা সম্ভব কি অসম্ভব সে সম্বন্ধে ওর কোনো ধারণা নেই। সুমনের হবু শ্বশুরবাড়ির লোকেদের কোনো আত্মীয়ের কাঠের ব্যবসা আছে লাতেহারে। তারা খোঁজ নিয়ে জেনেছেন যে সুমনের কাকা যা জানিয়েছে তা 100% সত্যি। পাত্রীপক্ষ বেঁকে বসেছে, ওই বজ্জাত স্ত্রীর সাথে সম্পর্ক বন্ধ না করলে এবং বিয়ের পরেই ওখান থেকে ট্রান্সফার নিয়ে চলে আসার চেষ্টা না করলেই এই বিয়ে হবে না। এত সুন্দরী আর বড় লোকের মেয়েও আর পাওয়া যাবে না। তাদের দেওয়া পণের টাকাতেই সুমনের বোন মিনুর বিয়ে হয়ে যাবে। যদি সুমনের তার বাবা মা বোন তাদের পরিবারের ঐতিহাসিক এবং ও তার নিজের সম্বন্ধেও কোনো মমত্ব থাকে, তাহলে এই রিফিউজি ডাইনির সম্পর্ক ছেড়ে ফেলতে হবে তাকে। তার সাথে সম্পর্ক এক্ষুনি ত্যাগ করতে হবে তাকে। সুমনের ট্রান্সফারের জন্য অথবা সেই ডাইনির ভেড়া স্বামীর ট্রান্সফারের জন্য পাটনাতে তারা মুরব্বি লাগিয়েছেন। সুমনের সমস্ত ভবিষ্যৎ ও কাঁচা মাথা ওই ডাইনি চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। অমন ছেনাল মেয়ে ছেলের কথা ওরা জন্মেও শোনেনি। বড় বড় ভুল হয়ে গেছিল আমার। হাওয়াইয়ের ইতিহাসটা বাড়িতে রেখে এসেছিলাম। আমার আর ঘুম হবে না। কামেহামেহার সাথে যদি থাকতাম তাহলেই হয়তো বেশ ভালো করতাম। পরে একবার মনে হলো যে এই চিঠিটা স্মিতাকে একবার দেখানো উচিত। আমার মতন স্বামী বলে কি আমার চোখের সামনে যা নয় তাই করে বেড়াবে? ওদের মধ্যে সম্পর্ক কতদূর গড়িয়েছে তা কে জানে। যে এই সম্পর্কে সুমনের উৎসাহ বেশি ছিল না স্মিতার বেশি ছিল?
তাহা একমাত্র ভগবানই জানেন। এই সংসারে বোধ করি ভালো মানুষের শাস্তি এইভাবেই পেতে হয়। ভালো মানুষ মানে বোকা মানুষ, যে নিজের জোড়ু গরু শক্ত হাতে ধরে রাখতে না পারে। তাদের মান সম্মান এমনি করেই ধুলোয় মেটায়। বড় বিশ্বাসঘাতক, অকৃতজ্ঞ, কৃতঘ্ন এই পৃথিবী, এই মেয়ে ছেলের জাত। এরা কার ছেলে কখন কোলে কোলে বড় করে ফেলে তা আমার মতন ভেড়া স্বামীর জানার কথা নয়। দ্য ল্যাম্ব, ভেড়া, হ্যাঁ হ্যাঁ, সত্যি সত্যি আমি একটা আস্ত বড় ভেড়া। সুমনের জ্বর যেদিন ছাড়ল সেদিন ওকে লিকুইডের উপরে রাখলো স্মিতা। পরদিন সুমন যা যা খেতে ভালোবাসে, সুজির খিচুড়ি, মচমচে বেগুনি, করকরে আলু ভাজা, হটকেসে ভরে খাবার নিয়ে গিয়ে খাইয়ে এলো স্মিতা। জ্বর ভালো হতেই সুমন একদিন বলল, রোজ রোজ আমাদের বাড়িতে এসে খাওয়া দাওয়া করতে ওর অসুবিধা হয়, এবার থেকে ছোটুয়াই রেঁধে বেড়ে দেবে ওকে। তাছাড়া 7 দিন পর তোই ও চলে যাচ্ছে, বলল স্মিতার কষ্ট এবার শেষ হবে। সুমনের বিয়েতে সুমন আমাদের কাউকেই কলকাতায় যেতে বলল না। আমাদের নামে ওদের বাড়ি থেকে কোনো কার্ডও এলো না। সুমনই একটা কার্ডে কালো কালি দিয়ে আমাদের নাম লিখে পাঠিয়ে দিল ছোটুয়ার হাতে। স্মিতা আমাকে বলল, বিয়ে করতে যাচ্ছে, ভারী লজ্জা হয়েছে বাবু। বিয়ে যেন আর কেউ করে না, নিজের হাতে কার্ড দিতেও লজ্জা। সুমন যেদিন যায় রাঁচি হয়ে গেল ও। আমরা বাস স্ট্যান্ডে ওকে তুলে দিয়ে এলাম। চানু বলল, কাকিমাকে নিয়ে একটু টুমন দাদু, আমরা খুব খেলবো। তোমার ঘর ফুল দিয়ে সাজিয়ে রাখবো, স্টেশনে তোমাদের আনতেও যাব আমরা। সেদিন তোমরা বাড়িতে কিন্তু রান্না বান্নার পাট একদম রেখো না, আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করবে আর থাকবে সারাদিন। সুমন জবাব দিল না কোনো, শুধু বলল, চলি। বাসটা ছেড়ে দিল। সুমন চলে যাওয়ার পর আমাদের বাড়িতে আশ্চর্য এক বিষাদ নেমে এলো। সুমনের আগেও অনেকবার ছুটিতে গেছে, কিন্তু এইবারের যাওয়াটা অন্যরকম। যে সুমন বাসে উঠে চলে গেল সেই সুমন আর ফিরবে না এই তড়িতে। আমি সেই কথা জানতাম, স্মিতাও জানতো, কিন্তু ভিন্নভাবে। এবারে গিয়ে অবধি একটাও চিঠি দিল না সুমন স্মিতাকে। আমাকে না জানিয়েই ছেদিলালকে পোস্ট অফিসে পাঠাতো স্মিতা চিঠির খোঁজে। স্মিতার মানসিক কষ্ট দেখে আমি এক পরম তৃপ্তি পেতাম, যে নিজে কাউকে আঘাত দিতে শিখেনি, দুঃখ দিতে জানে না, তার আদ্রেহ আঘাত ও দুঃখ যে অন্যদেরকে অন্য কোনো থেকে এসে বাজে, এই জানাটা জেনে ভারী ভালো লাগছিল আমার। মনে মনে বললাম, শাস্তি সকলকেই পেতে হয়, তোমাকেও পেতে হবে স্মিতা। স্মিতা আমার সঙ্গে কোনোদিনই সুমনের এই হঠাৎ পরিবর্তন সম্বন্ধে আলোচনা করেনি, বোধ করি সুমনের সাথেও করেনি। করলেও তা আমার জানার কথা নয়। ওদের সম্পর্কটা গভীর ছিল বলেই সুমনের হঠাৎ পরিবর্তনের আঘাতটা স্বাভাবিকভাবেই বড়
গভীরভাবে বেজেছিল ওর বুকে। এ কথা বুঝতাম। স্মিতা মুখ বুজে সংসারের সব কর্তব্যই করত। আমাকে খেতে দিত, জামা কাপড় এগিয়ে দিত, লেখাপড়ার টেবিল গুছিয়ে রাখত, শোয়ার সময় মশারি গুছিয়ে দিত, তারপর নিজে বারান্দায় গিয়ে বসে থাকত। মাঝরাতে উঠে বাথরুমে যেতে গিয়েও দেখতাম স্মিতা বারান্দায় বসে আছে অন্ধকারে। বলতাম, শোবে না? পরে অস্ফুটে বলতো ও। শুধোতাম, মশা কামড়াচ্ছে না? ও বলতো, না। আমি মনে মনে বলতাম, পুরো নিজের কৃতকর্মের আগুনে পুড়ে মরো নিজে। ব্যাটারিতে চলা একটা রেকর্ড প্লেয়ার ছিল আমাদের বাড়িতে। বিয়ের সময় কে যেন দিয়েছিল। তাতে ওই সময়ের একটা গান প্রায় চাপাতো স্মিতা, রবি ঠাকুরের গান। মোরা ভোরের বেলায় ফুল তুলেছি, দুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি, গান গেয়েছি বকুলের তলায়। মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি, গান গেয়েছি বকুলের তলায়। মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি, গান গেয়েছি বকুলের তলায়। ইত্যাদি ইত্যাদি। প্রথম লাইন পুরানো সেই দিনের কথা। রবীন্দ্রসঙ্গীত সম্বন্ধে আমার কোনো আসক্তি নেই, খুব বেশি শুনিও নি, কিন্তু ওই গানটার মধ্যে একটা চাপা দুঃখ ছিল, সেইটা আমার অসহ্য লাগত। একদিন সন্ধেবেলায় স্মিতা পান্ডে সাহেবের বাড়িতে গেছিল চানুকে নিয়ে, ওনার মেয়ের জন্মদিনে। সেই সময় থাক থেকে একটা বই নামাতে গিয়ে আমার হাতের ধাক্কা লেগে রেকর্ড প্লেয়ারটা মাটিতে পড়ে ভেঙে গেল। আমি কি অবচেতন মনে রেকর্ডটাকে ভাঙতেই চেয়েছিলাম? জানি না। বুদয়ের মা শব্দ শুনে দৌড়ে এলো। আমি বললাম, বই নামাতে গিয়ে পড়ে গেল, এগুলো তুলে রাখো তো। তোমার বৌদি এলে দেখে যে কি করবে ভগবানই জানে। স্মিতা ফিরে এসে শুনল। ও ভাঙা টুকরোগুলোকে ফেলে না দিয়ে যত্ন করে তুলে রাখল। আমাকে কিছুই বলল না, জবাবদিহ চাইল না। একটি বারাইরে সখা, প্রাণের মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কব, প্রাণ জুড়াবে তাই। একটি বারাইরে সখা, প্রাণের মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কব, প্রাণ জুড়াবে তাই। খেতে দাও বলে চেঁচিয়ে উঠলাম। কখনোই চেঁচাই না আমি, কিন্তু সেই রাতেই চেঁচালাম। কি জানি কেন। স্মিতা আমাকে খেতে দিল, চানুকে খাওয়ালো। আমি বললাম, খাবে না? নিরুত্তাপ নৈর্ব্যক্তিক গলায় বলল, তোমরা খাও, এই তো খেলাম, খিদে নেই, পরে খাও। আমি বুঝতে পারলাম স্মিতা আমার কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছে। বুধায়ের মা বলল, তুমি ডিনার করবে নাকি? কিছু খাওয়া দাওয়া করছো না তুমি? স্মিতা ওকে ধমকে বলল, এই তুমি চুপ করো তো, অনেক খাই। আমি আচাতে আচাতে ভাবছিলাম সুমন চলে যাওয়ার পর সত্যি
অনেক রোগা হয়ে গেছে স্মিতা। কিন্তু কি বলবো, কেমন করে বলবো ভেবে পেলাম না। শুধু বললাম, নিজের শরীরের অযত্ন করলে নিজেই ঠকবে। স্মিতা আমার কথার কোনো জবাব দিল না। আমার হাতে লবঙ্গ দিল, রোজ যেমন দেয়। তারপর আমার সামনে থেকে নিঃশব্দে চলে গেল। কাল সুমনরা আসবে। স্মিতা আর আমি দুজনেই গাড়ি নিয়ে রাঁচিতে গিয়ে ফিরাইলালের দোকান থেকে সুমন ও তার স্ত্রী অলকার জন্য আমাদের আমাদের সাধ্য হিসাবে প্রেজেন্ট কিনে নিয়ে এলাম। ফুলের অর্ডার দিয়ে দিয়েছি। কাল সকালের বাসে টাটকা মাছ, ফুল, রাবড়ি, সন্দেশ সব নিয়ে আসবে বলে বাসের ড্রাইভারকে টাকা এবং বকশিস দিয়ে দিয়েছি। স্মিতারও ভাই নেই, আমারও নেই। বেশ ভাইয়ের বিয়ে মনে হচ্ছে আমাদের। ভোর 5টা থেকে উঠে পড়েছে স্মিতা। একদিনে অনেক রোগা হয়ে গেছে ও, সত্যি। কিন্তু চেহারাটা যেন আরো সুন্দর হয়েছে। চোখ দুটি আরো বড় বড় কালো, কাজল টানা। বিরহ মানুষকে সুন্দর করে, চোখের সামনেই দেখছি। অন্যান্য রান্না করতে করতেই মাছ এসে গেল। দই মাছ করেছে কাতলা মাছের। খুব ভালোবাসে সুমন। মুড়ি ঘন্ট, মাছের টক, মুরগির কারি, পোলাও, সঙ্গে তো মিষ্টি ও রাবড়ি আছেই। রাতের জন্য আরো বিশেষ বিশেষ পদ, ফিশ ফ্রাই। আমি অফিসে একবার বুড়ি ছুঁয়েই চলে এসেছি। অফিসেও সুমনের সমস্ত সহকর্মীরা উৎসুক হয়ে ওরা কখন আসবে তার প্রতীক্ষায় ছিল। আমার এখানেই চলে আসতে বলেছি সকলকে, সুমনের বড় ভাই হিসাবে। ওদের সকলের জন্য মিষ্টি টিষ্টিও এনে রেখেছি। বউ দেখে মিষ্টি মুখ করে যাবে বলে। স্মিতা রান্না বান্না এগিয়ে নিয়ে সুমনের কোয়ার্টারে গেল ফুল দিয়ে ঘর সাজাবে বলে। নিজের আলমারি খুলে নতুন ডাবল বেডশিট, বেড কভার, ডানলো পিলো, বালিশ আর আমার স্বাদের কোলবালিশটাকেও ধোপা বাড়ির ওয়ার ঠোয়ার পরিয়ে ভদ্রস্ত করে নিয়ে চলে গেছে। এমনই ভাব, সুমন নতুন বউয়ের সাথে শোবে না, স্মিতাই শোবে। মেয়েদের ভালোবাসার রকমটাই অদ্ভুত। যে সময় ওদের আসবার কথা সেই সময় ওরা এলো না। আমি দুবার খোঁজ নিলাম অফিসে কোনো ফোন এসেছে কি না, রাঁচি থেকে তা জানার জন্যে। রাঁচি এক্সপ্রেস ভোরেই পৌঁছয়। রাঁচি থেকে আসা সব বাসও চলে গেল। দুপুরে খাবার দাবার সবই তৈরি। এমন সময় আমাদের অফিসের চৌধুরী এসে বলল যে তার কাছে সুমন চিঠি লিখেছে যে প্লেনে আসছে কলকাতা থেকে। এয়ারপোর্ট থেকে ট্যাক্সি নিয়ে সোজা আসবে এখানে, বিকেল বিকেল পৌঁছাবে। রাঁচির মেন রোডের কোয়ালিটিতে লাঞ্চ করে। আমাকে কিছু জানায়নি শুনে চৌধুরীও ভীষণ অবাক হলো। স্মিতাকে জানালাম, বললাম চলো তাহলে, আর বসে থেকে লাভ হবে কি। স্মিতা আমাকে খেতে দিল, কিন্তু নিজে খেলো না। বলল, সারাদিন রান্নাঘরে ছিলাম, গা কেমন বমি বমি লাগছে। স্মিতা এই খবর শুনে স্তম্ভিত হয়ে গেছিল। ওর আনত চোখে বড় ব্যথা দেখলাম। সন্ধ্যের মুখে মুখে সুমন আর অলকা এলো ট্যাক্সিতে করে, সঙ্গে কোয়ালিটির খাবারের প্যাকেট। রাঁচির কোয়ালিটি থেকে তন্দুরি চিকেন ও নান নিয়ে এসছে রাতে খাবে বলে। এই খবরটা আমি আর স্মিতাকে দিলাম না।
ওরা যেহেতু আমাদের বাড়িতে এলোই না, অফিসের সকলেই ওখানেই গেল। বুধায়ের মা আর আমি নিজে মিষ্টি টিষ্টি বয়ে নিয়ে গেলাম ওর কোয়ার্টারে। সুমনের দাদা হিসাবে সকলকে যত্ন করলাম। সকলেই বলল, বৌদি কোথায়? ওয়াপেজি কোথায়? আমি বললাম আসছে। তারপর আমি নিজেই স্মিতাকে নিতে এলাম। দেখলাম মিতা চান করে সুমনের কলকাতা থেকে আনা সেই সুন্দর লাল আর কালো সিল্কের শাড়িটা পরেছে। কানে সুমনের দেওয়া সেই বেদানার দানার মতন রুবির দুল, গায়ে সুমনের দেওয়া সেই ইন্টিমেট পারফিউমের গন্ধ। আমি বললাম, চলো স্মিতা। স্মিতা বলল, সুমনের স্ত্রীকে কেমন দেখলে? আমি বললাম, দেখিনি এখনো। চানু আগেই বুধায়ের মায়ের সাথে চলে গিয়েছিল। আমি আর স্মিতা এগালাম। আমাদের দেখে সুমন উঠে দাঁড়ালো, স্ত্রীকে বলল, এই যে রবিদা আর বৌদি। সুমনের স্ত্রী উঠে দাঁড়িয়ে হাত জোর করে আমাকে নমস্কার করলো। স্মিতার দিকে ফিরেও তাকালো না। সুমন ঠান্ডা নৈর্বৃত্তিক গলায় বলল, বৌদি, কেমন হয়েছে আমার বউ? স্মিতা মুখ নিচু করে বলল, ভালো হয়েছে, খুব ভালো। আর তোমরা খেতে রাতে আমাদের ওখানে যাবে তো? অলকা কাট কাট গলায় সুমনের দিকে তাকিয়ে বলল, রাতের খাবারটা নিয়ে যেতে বাকি থেকে কষ্ট করার কি দরকার ওদের? স্মিতা কিছুই বলতে পারল না। আমি বললাম, তোমরা যেটা ভালো মনে করবে সেটাই করবে। অফিসের সহকর্মীরা হৈ হৈ করে উঠল, বলল, ইয়ার কি নাকি? দাদা বৌদি কাল রাঁচি থেকে বাজার করে নিয়ে আসলেন, সারাদিন ধরে রান্না করলেন বৌদি, আর তোমরা খাবে না মানে? এ কিরকম কথা? অলকা আমাকে বলল, তাহলে এখানেই যদি পাঠিয়ে দেন, আমরা বড়ই টায়ার্ড। জানু কিছুক্ষণ সুমনের কোলের কাছে ঘেঁষাঘেঁষি করে বুঝল যে সুমনের ওপরে তার যে নিরঙ্কুশ দাবি ছিল সেইটা আর নেই। শাড়ি পরা এক নতুন মহিলা তার সুমন কাকুর অনেকখানি এখন নিয়ে নিয়েছে। সুমন কাকু বল খেললো না, তাকে কাঁধে চড়ালো না, তাকে তেমন একটু আদরও করলো না। দেখি সে তার মায়ের আঁচলের কাছে সরে গেল। শিশুরা আদর যেমন বোঝে, অনাদরও। স্মিতা সুমনকে বলল, তাহলে তাই হবে, খাবার সব এখানেই পাঠিয়ে দেবো। আচ্ছা, কটা নাগাদ পাঠাবো? ওই 9টা নাগাদ পাঠাই? সুমন এবার চোখ তুলে তাকালো, স্মিতাকে দেখল। ওর ভালোবাসার মোড়া শাড়িতে আদরের দেওয়া রুবির দুল পরা স্মিতা। কিন্তু স্মিতা যে খুব রোগা হয়ে গেছে তাও নিশ্চয়ই ওর চোখে পড়ল। সুমনের চোখ দুটো এত আনন্দের মাঝেও হঠাৎ ব্যথায় যেন নিষ্প্রভু হয়ে উঠল। এক মুহূর্ত স্মিতার মুখের দিকে তাকিয়েই চোখ নামিয়ে বলল, আচ্ছা বৌদি, 9টার সময়ই পাঠিও। সঙ্গে সঙ্গে সুমনের স্ত্রী সুমনের দিকে তাকালো। স্মিতা চানুকে নিয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরে গেল। আমি রয়ে গেলাম। তক্ষুনি চলে গেলে খারাপ দেখাতো। চেনা জানা এত লোক চারপাশে, কত লোক কত কথা বলছিল, রসিকতা, হাসি ঠাট্টা। ওদের শোয়ার ঘর খুব সুন্দর করে সাজানো হয়েছে, সকলে এ কথাও বলল। অলকা কোনো মহিলাকে জিজ্ঞাসা করলো, কে সাজালেন শোয়ার ঘর? রবিদার স্ত্রী স্মিতা বৌদি। তাই বুঝি? অতিথিরা একে একে প্রায় সকলেই চলে গেলেন।
বুধাইয়ের মা আর ছোটুয়া যতক্ষণ না ওদের খাবার নিয়ে এলো ততক্ষণ আমাকেই থাকতেই হলো। বুধাইয়ের মা এসে বলল, বৌদির শরীর খারাপ, সারাদিন রান্নাঘরে ধকল গেছে, বাড়ি গিয়ে শুয়ে পড়েছিল। এই খাবার দাবার কোনো রকমে বেড়ে দিয়ে আবার শুয়ে পড়েছে। সুমন একটু অন্যমনস্ক হয়ে গেল কথাটা শুনে। অলোকা আমাকে বলল, তাহলে জান ওর কাছে, শরীর খারাপ যখন। আমি বললাম, আপনারা একা একা খাবেন? চৌধুরী বলল, আরে দাদা, ওরা তো এখন একাই থাকতে চাইছে, দেখছেন না আমাদের সকলকে কিভাবে তাড়িয়ে দিচ্ছে। আমি হাসলাম, হাসতে হয় বলে। তারপর বললাম, আচ্ছা তাহলে তোমরা ভালো করে খেও। তুই একজন কৌতূহলী অত্যুৎসাহী মহিলা বাসরে বড় বউকে ঢুকিয়ে দেওয়ার জন্য রয়ে গেল। সুমন দরজা অবধি এলো একা একা। সিঁড়িতে দাঁড়িয়ে আমাকে কি যেন একটা বলবে বলবে করে তারপর আর বলল না, শুধু বলল, আচ্ছা রবিদা। আমি যখন বাড়ি ফিরলাম রাত তখন প্রায় 10টা বাজে। চানু ঘুমিয়ে পড়েছে। বুধাইয়ের মা একা বসে আছে খাবার ঘরে, মোড়া পেতে দেওয়ালে মাথা দিয়ে। বুধাইয়ের মা বলল, দাদা বাবু, আপনি খাবেন না? বৌদি খেয়েছে? বৌদির শরীর ভালো না, শুয়ে রয়েছেন। আমাকে এক গ্লাস জল দাও বুধাইয়ের মা। আমিও খাবো না, শরীরটা ভালো নেই। বুধাইয়ের মা জল এনে দিয়ে হঠাৎ একটা দীর্ঘশ্বাস ফেলল। আমিও চমকে উঠে তাকালাম তার দিকে। তার চোখেও দেখলাম বড় ব্যথা। বললাম, তুমি খেয়ে শুয়ে পড়ো বুধাইয়ের মা। বুধাইয়ের মা বলল, আমার খিদে নেই একদম। শোয়ার ঘরে ঢুকে দেখি স্মিতা সেখানে নেই। পাশের ঘরে ঢুকলাম। চানুর পাশে স্মিতা উপুর হয়ে সন্ধ্যের সেই লাল কালো শাড়িটা পরেই শুয়ে আছে। ওর হালকা ছিপছিপে সুন্দর গড়নে চানুর পাশে অল্প বয়সী ওকে চানুর মা বলে মনেই হচ্ছিল না। আমি কাঠখোট্টা লোক, বুঝি কম, ভাবি কম, কিন্তু কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়া আমার চেয়ে 10 বছরের ছোট আমার ছেলে মানুষ স্ত্রীর দিকে অনেকক্ষণ চেয়ে রইলাম দরজায় দাঁড়িয়ে। তারপর ঘরে ফিরে জামা কাপড় ছেড়ে পায়জামা পাঞ্জাবি পরে আমি ইজি চেয়ারে শুয়ে পড়লাম। অন্ধকার রাতে তারারা সমুজ্জ্বল। জঙ্গলের দিক থেকে মিশ্র গন্ধ আসছে হাওয়ায় ভেসে। শিয়াল ডাকছে লাতেহারের দিকে রাস্তা থেকে। গো গো করে মাঝে মধ্যে দু একটা মার্সিডিজ ডিজেল ট্রাক যাচ্ছে দূরের পথ দিয়ে। আজ বাইরে রাত বড় বিধুর। রাতের পাখিরা নিজেদের মধ্যে নিজেরা কথাবার্তা বলছে। ঝিঝির একটানা ঝিনঝিনি রবে ঘুম পাড়ানি সুর ভেসে আসছে জঙ্গলের দিক থেকে। ইজি চেয়ারে শুয়ে আমি কত কি ভাবছিলাম। এমন সময় ঘরে একটা মৃদু খসখস শব্দ হলো। পারফিউমের গন্ধে ঘরটা ভরে গেল। স্মিতা কথা না বলে সোজা ছুটে এসে আমার বুকের মধ্যে মুখ গুজে ফুপিয়ে কেটে উঠল। আমার মধ্যে যে খারাপ মানুষটা বাস করে সে বলল, আঘাত দাও ওকে, এমন শিক্ষা দাও যাতে জীবনে এমন কাজ সে আর না করে। ওর প্রতি এক তীব্র ঘৃণা আর অনীহাতে মন ভরে উঠল আমার। ভীষণ নিষ্ঠুর হয়ে উঠল আমার মধ্যে সেই আমিত্বময় সাধারণ স্বামী। কান্নার বেগ কমলে আমি বললাম, কি হলো? ও বলল, আমার জন্য আজ তোমার এত লোকের সামনে, আমার জন্য। আমি জানি। আমি চুপ করে রইলাম। আমাকে তুমি শাস্তি দাও, শাস্তি দাও আমাকে।
কিসের শাস্তি? ভুলের শাস্তি, আমার ভুলের শাস্তি দাও। আমি বললাম ব্যঙ্গাত্মের স্বরে, ভালোবেসেছিল বলে কি অনুতাপ হচ্ছে? স্মিতা এবার মুখ তুলল, আমার পায়ের কাছে হাঁটু গেড়ে বসে বলল, আমার যে বিয়ে হয়ে গেছে, স্বামী ছাড়া অন্য কাউকে ভালোবাসা। আমি ভাবলাম মনে মনে, আমার মধ্যে এমন কি রূপগুণ আছে যাতে তোমার শরীরে ও মনে চিরদিন একা আমি সর্বে সর্বা হয়ে থাকতে পারি? সংসারে একজন স্বামীরই কি আছে? তারপর একটু চুপ করে থেকে ওর মাথায় হাত রেখে বললাম, আমার ভাগে যা পড়েছিল তাই আমার জন্য যথেষ্ট ছিল। সেই ভাগের ঘরে কখনো শূন্যতা তো অনুভব করিনি স্মিতা, বিশ্বাস করো, সত্যি করিনি। স্মিতা অবাক হয়ে তাকিয়েছিল তার বোকা অগোচল ভুলো মনের স্বামীর দিকে। দূরে ঝাঁটি জঙ্গলে ভরা মহুয়াটারে চমকে চমকে রাত চারা টি টি করে পাখি ডেকে উঠছিল। হাওয়া দিয়েছিল বনে বনে, কারা যেন ফিসফিস করছিল বাইরে। সুমন এখন কি ভাবছে কে জানে, কিন্তু যদি স্মিতার কথা সুমন একবারও ভাবে, আমার মতন সুখী এই মুহূর্তে আর কেউ হবে না। অনেক বছর আগে বিয়ের রাতে যজ্ঞের ধোঁয়ার মধ্যে বসে যেই সব সংস্কৃত মন্ত্র উচ্চারণ করেছিলাম তা বেশিরই মানে বুঝিনি। সেদিন আমি আমার কোনো যোগ্যতা ব্যথি রেখেই স্বামী হয়েছিলাম স্মিতার। স্মিতা কাঁদছিল নিঃশব্দে, আমার বুক ভিজে যাচ্ছিল ওর চোখের জলে, কিন্তু ভীষণ ভালোও লাগছিল। স্মৃতিতে হঠাৎই বৌভাতের রাতটা ভেসে এলো। তখন মা বেঁচে ছিলেন, জ্যাঠামণি, রতন মামা, স্মিতার বাবাও, আরও কেউ কেউ যারা আজ নেই। আমার পুরনো বন্ধুরা। কত আনন্দ কল্পনা সে রাতে, সুগন্ধ সানাই। স্মিতার মাথায় হাত রেখে বসে থাকতে থাকতে আমার হঠাৎ মনে হলো যে আমি টোপর মাথায় দিয়ে সমারোহে গিয়ে একদিন স্মিতাকে পরিবারের শিখর শুদ্ধ উপরে এনেছিলাম, তার সঙ্গে যেই মানুষটা তার স্ত্রীর সুখে দুঃখে জড়াজড়ি করে অনেক অবিশ্বাস সন্দেহ পায়ে মারিয়ে বিবাহিত জীবনের কোনো বিশেষ বিলম্বিত মুহূর্তে সত্যি স্বামী হয়ে উঠলাম, তাদের দুজনের মধ্যেই বিস্তরই ব্যবধান। বর হওয়া বা স্বামী হওয়া বোধহয় এক নয়। পুরানো সেদিনের কথা ভুলবি কি রে, হায় ও সে চোখের দেখা, প্রাণীর কথা সে কি ভোলা যায়। পুরানো সেদিনের কথা ভুলবি কি রে, হায়